আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আ আজকে একটা ইম্পোর্টেন্ট টপিকস নিয়ে মানে কিছু ইম্পোর্টেন্ট টপিকস নিয়ে কথা বলবো। আ তার মধ্যে মেইন টপিকস হচ্ছে গিয়ে এসক্রো সার্ভিস নামে একটা সার্ভিস শুরু হয়েছিল 2021 এ। সেইখানে আ অনেক গ্রাহক সেই সময় পেমেন্ট করেছিলেন। অনেকে টাকা ফেরত পেয়েছিলেন। অনেকের টাকা এখনো গেটওয়েতে আছে। সেই টাকাগুলো কিভাবে আমরা দিচ্ছি এবং কে কখন কিভাবে পাবে বা বাকিটুকু কিভাবে দেওয়া হবে সেগুলো নিয়ে একটা শর্ট ব্রিফ করার ট্রাই করব। অ্যান্ড ওভারঅল রিফান্ড নিয়েও মানে আলাপ করব যে আমরা বিগত দিনে কিভাবে দিয়েছি অ্যান্ড আগামী দিনগুলোতে কিভাবে দিব। ও সো আর আরেকটা বিষয় কালকে থেকে আমরা আমার সাথে আমার এই পেজ থেকে বা আমার ওয়াল থেকে বিভিন্ন সেলারদেরকে আমি সাথে রাখবো। কারণ আমি একা যখন কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলি তখন আ প্রোডাক্টের ফুল নলেজ আমার আ থাকে না। দেন যদি এই প্রোডাক্টটা যারা সেল করতেছেন ডিরেক্টলি যেসব সেলার তারা যদি আমার সাথে থাকেন তখন দেখা যাবে আ প্রোডাক্টের ডেসক্রিপশন বেটার পাওয়া যাবে। সো আজকে এখন আমি আ আলাপ করব এসক্রো কি ছিল এবং এসক্রোর টাকাটা কাদের এবং আ বিভিন্ন গেটওয়ে যেমন বিকাশ, এ নগদ বা এসএসএল কমার্স, সাউথ ইস্ট ব্যাংক গেটওয়ে, সিটি ব্যাংক গেটওয়ে। সিটি ব্যাংক তখন গেটওয়েটা আমাদের এসক্রো টাইমে ছিল না। এই গেটওয়েতে যে টাকাগুলো ছিল সেইগুলোর থেকে আমরা কি পরিমাণ রিফান্ড করেছিলাম এবং বাকি যেগুলো আছে সেটা আসলে কোন প্রক্রিয়ায় রিফান্ড করা হবে। বা যারা এখনো পান নাই তাদের আ কি করতে হবে বা প্রয়োজনীয় কাজ কি বা আমরা কি করতে পারি বা কি করতেছি। তো আমি আমাদের সবচেয়ে বড় যেটা নগদ নিয়ে শুরু করি যে নগদের আমরা যখন আ আমাদের বন্ধ হয় তখন নগদ গেটওয়েতে আমাদের আ ২৮ কোটি টাকা ছিল। ও ১ মিনিট। সো ২৮ কোটি টাকা ছিল। আ দেন ২৮ কোটি টাকা থেকে আমরা টিল ডেট আ ১৮ কোটি টাকা ডিসবার্সমেন্ট করেছি। আ তো খুব সম্ভবত আমি একদম এক্সাক্ট লাস্ট ফিগারটা জানি না। অ্যান্ড যেইটা এখন চ্যালেঞ্জ হয়ে আছে সেটা আ এই ১৮ কোটি টাকা যে আমরা যাদেরকে ডিসবার্সমেন্ট করেছি তাদের তালিকাটা নগদ দেওয়ার কথা। কারণ আমরা ধরেন আমরা বলতেছি যে আমরা একজনকে ডিসবার্সমেন্ট রিকোয়েস্ট দিয়েছি ৳৫,০০,০০০ হয়তোবা ৳৫০,০০০ বা ৳২০,০০০। কিন আবার অনেক গ্রাহক ক্লেম করতেছে যে সে পুরোটা পায় নাই। সে ডিসবার্সমেন্ট পেয়েছে আ আ 30%, 40%, 50% মানে একেকজন একেকটা বলতেছেন। তো এই তালিকাটা আমরা আগামীকাল ইনশাল্লাহ পাবো। আমরা আমাদেরকে আ নগদের পক্ষ থেকে একজন জানিয়েছেন যে কালকে এই লিস্টটা ওনারা দেওয়ার চেষ্টা করবে। এই লিস্টটা দেখলে আমরা এক্সাক্ট কত ডিসবার্সমেন্ট হয়েছে সেটা জানতে পারবো। আর ১ম যেই জিনিসটা সবার জানা দরকার যে এসক্রো বলতে অনেকেই আ এখনো জানেন না। বিশেষ করে দেখা যাচ্ছে যারা জুন মাসের আগে অর্ডার করেছিলেন বা ও আ কি জুনে যারা অর্ডার করছেন, মানে বেসিক্যালি এসক্রোটা শুরু হয় আ অফিসিয়ালি শুরু হয় ৪ জুলাই থেকে। এখন ৪ জুলাইয়ের আগের যেই আ যারা অর্ডার করছেন তারা হয়তো মিস করে যান যে তারা মনে করেন যে তাদের টাকাটাও এসক্রোর টাকা কিনা বা তাদেরটা কি হবে? অ্যান্ড আ তাদেরটাও এসক্রোর আন্ডারে আছে কিনা? আমরা আবার বলি যে এসক্রো মানে হচ্ছে আ আপনার আমরা আ প্রিপেমেন্ট নিতাম।
প্রিপেমেন্ট নেওয়ার পরে এই পেমেন্টটা গেটওয়ের থ্রুতে তো পেমেন্ট আসতো। তো এসক্রো সার্ভিস বাংলাদেশ আ মানে ব্যাংকের নির্দেশনায় এবং মানে বেসিক্যালি কমার্স মিনিস্ট্রির নির্দেশনা বাংলাদেশ ব্যাংক এটা এক্সিকিউট করে। গেটওয়ে কোম্পানিগুলাকে জানায় যে আ এসক্রো সার্ভিসের পরবর্তী যে টাকা সেটা প্রোডাক্ট ডেলিভারি যাওয়ার পরে তারপরে আমরা পাবো। সো আগে প্রোডাক্টটা ডেলিভার্ড হবে দেন আমরা টাকাটা পাবো। এই প্রসেসটা শুরু হয় ৪ জুলাইয়ের পর থেকে। তার মানে ৪ জুলাইয়ের পরে যেই টাকাগুলা সেই টাকার ৪ জুলাইয়ের পরের কোনো অর্ডার যদি আপনার থেকে থাকে বেসিক্যালি আমরা 1st জুলাই থেকেই খুব সম্ভবত আমাদের ব্লকড। কিন্তু ৪ জুলাই অফিসিয়ালি শুরু মানে ধরেন নোটিশটা আমরা পাই ৪ জুলাই। এই ২০২১ তো এই ৪ জুলাইয়ের পরে যেই যারা অর্ডার করছেন, তারা যদি প্রোডাক্ট না পেয়ে থাকেন, তাহলে অবশ্যই তাদের টাকা গেটওয়েতে আছে। এখন এই গেটওয়েতে থাকা টাকাগুলাই আ বিগত দিনগুলোতে আমরা ধরেন নগদের ৳১৮,০০,০০,০০০ ডিসবার্সমেন্ট করে দিছি। এখন কয়েকটা জিনিস থাকে আমাদের কাছে সবাই প্রশ্ন করে যে, একদিনে কেন এই ৳২৮,০০,০০,০০০ বা ৳২৭,০০,০০,০০০ একদিনে কেন দেওয়া যায় নাই? তো ও একদিনে না দিতে পারার মানে রিজনটা কি? এখন আমি ওইটা একটু বারবার বলার চেষ্টা করছি। আবারও বলি কারণ কমিউনিকেশন যেহেতু এটা খুব ইম্পোর্টেন্ট কমিউনিকেশন বারবার করলে লস নেই। তো এই যে প্রোডাক্টটা ডেলিভার্ড হওয়া, এই ডেলিভার্ড হওয়ার বিষয়টাতে ২০২১ সালে একটা জটিলতা ক্রিয়েট হয়েছিল। মানে আমাদের সার্ভার বন্ধ ওটাও বলব না, আমাদের কোম্পানি বন্ধ হওয়ার কারণে। কারণ আমাদের বহু সেলার ওই সময় ডিরেক্টলি ডেলিভারি রিপোর্ট দিত আমাদেরকে। যে এই প্রোডাক্ট গুলা তারা ডেলিভার করে দিছে অ্যান্ড দেন আমরা ডেলিভারি রিপোর্ট পেতাম। অ্যান্ড কাস্টমারের অ্যাকনলেজমেন্ট নিতাম যে তোমরা ডেলিভারি পাইছো কিনা। অ্যান্ড কুরিয়ার কোম্পানিতেও ডেলিভারি করলে ওটিপি রিয়েল টাইম আসতো না। আমরা একটা সার্টেন ধরেন ২ দিন ৩ দিন পরে ডেলিভারি হবে সেই কারণ রিয়েল টাইম ওটিপি সবাই দিতে পারত না। ওটিপি কাজ করত না বা সিস্টেমে সিঙ্ক করাইতে পারত না। তো আমাদের বহু এরকম এখন আমরা ফেস করব যারা আমরা যতই বলবো যে আপনাকে প্রোডাক্টটা ডেলিভারি দেওয়া হয়ে গেছে, দেখা যাবে ক্লেম করতে পারে। একটা সার্টেন গ্রুপ ক্লেম করতে পারে যে সে ডেলিভারি পায় নাই। তো এই জটিলতার কারণে আমরা একদিনে দিতে পারি না। কারণ আমরা এটাকে নানানভাবে ভেরিফাই করে দেন এই ডিসবার্সমেন্টটা করতে হয়। কারণ ধরেন আপনি যখন আ এর কাছে ক্লেম বা আ জানান যে আপনি পান নাই। তারপরে আমরা সেইটার প্রোডাক্টের নেচার, ক্যাটেগরি, সেলার আমাদের কাছে যেই আ ধরেন ম্যানুয়াল ডাটা, আমাদের সিস্টেম ডাটা সব ডাটা মিলে চেক করে যদি দেখি যে আপনি আসলে ডেলিভারি পান নাই, তখন কিন্তু আমরা আল্টিমেটলি টাকাটা দিয়ে দিচ্ছি। এই টাকা দেওয়ার একটা টাকা কিন্তু আসলে আমরা মানে হাতও দিতে পারি না। মানে এখানে আমাদের অ্যাকাউন্টে আসার কোনো সুযোগ নেই। হয় আপনি পণ্য পাবেন, নাহলে আপনার টাকা আপনার কাছে চলে যাবে। এই চলে যাওয়ার প্রক্রিয়াটা ফাস্টার করতে না পারার অন্যতম রিজনই হচ্ছে গিয়ে এই আমরা বন্ধ হয়ে যাওয়ার কারণে, আমাদেরকে বন্ধ করে দেওয়ার কারণে এটা হয়। আমি তখনও বারবার বলতেছিলাম যে, "আমি ৪ টা মাস চাই যে আমাকে একটু গুছাইতে দেন।" তো আ যাই হোক সেটা নিয়ে পজিটিভ নেগেটিভ মানে বহু কথা হইছে। আ হয়তো আমাদের মধ্যেই তো একটা পক্ষ থাকে। যেহেতু আ আমাদের হাজার, লাখ গ্রাহকদেরই একটা পক্ষ থাকে যে ঠিক আছে, আ টাকা দিতে পারো নাই, তাইলে পানিশমেন্ট খাও। এখন ধরেন সে হয়তো তার ১০ টা অর্ডার ছিল ৮ টা পেয়ে গেছে ২ টা পায় নাই। সে পানিশমেন্ট খাইলেও তার দুঃখ নাই। কিন্তু অনেকেই তো আছে সাফারার। তো আমি ব্যক্তিগতভাবে কোন পানিশমেন্ট খেলে যে এটা আ মানে সবারই পানিশমেন্ট হবে এই জিনিসটা অনেক সময় আমরা ভুলে যাই। কারণ আ শুধু নিজেরটা চিন্তা করি। আর আমি তো তখনও বলতেছিলাম যে যদি আপনাদের মনেই হয় যে আমি এই আ ইভ্যালিকে ফালায় রেখে আমার অনেক অ্যাসেট, অনেক সম্পত্তি, অনেক টাকা-পয়সা আমি কোথাও চলে যাবো। তাইলে আমাকে কোথাও দরকার হলে গৃহবন্দী করে রেখে অফিসে রেখে দেন। একটা অফিসের দরকার হলে ও ওই ছোট স্পেসে দিয়ে আমাকে ভিতরে তালা মেরে রেখে দেন। দিয়ে খালি আমাকে খাবার দিন টাইম আর আমাকে কাজ করতে দেন। আমি কাজ করি, কাজ করলে কেউ সাফারার হবে না। ও তো সেই সময় যদি বন্ধটা না হতো তখনও আসলে এস্ক্রো টাকা খুব ইজিলি টা প্রোডাক্ট পান নাই। যাদের প্রোডাক্ট পাইছেন প্রচুর প্রোডাক্ট আছে রেডেক্সে আ তখন ডেলিভারি টাইমলাইনে ছিল। এটা সবাই জানেন। এখনো আমার কাছে খবর আসে যে বিভিন্ন জায়গায় প্রোডাক্ট নাকি ওয়্যার হাউসে পচে গেছে এরকম অবস্থা। তারা ডেলিভারিও করে নাই, কিছু করেও নাই। মানে এরকমও শোনা গেছে। ওগুলা
আসলে এখন ব্যাড লাক, কিছু করার সুযোগ নেই। তো পয়েন্টটা হচ্ছে যে যেহেতু বন্ধ করে দিছিল আমাদের, বন্ধ করে দেওয়ার কারণে আমরা এটা তখন একদিনের রিফান্ডটা করতে পারিনি। যদি এটা বন্ধ না হতো তখন তো আসলে আমি একটা সিঙ্গেল ক্লিক করে দিতাম যে আমি এদের প্রোডাক্ট ডেলিভারি করছি, এদের প্রোডাক্ট করিনি, টাকা দিয়ে দাও। এখন বিষয়টা একটু জটিল হচ্ছে এবং এজন্যই লেট হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে এই টাকার ৳১ ইন্টারেস্ট বা বেনিফিট আমাদের নাই। এখন প্রশ্ন অনেকেই নগদ নিয়ে একটু ওরিড যে নগদের টাকাগুলা দ্রুত দেওয়া। এখন নগদের টাকা দ্রুত দিতে হইলেও আমাদেরকে নগদের রিপোর্টটা লাগবে। কালকে যদি রিপোর্ট পাই, আ আমরা আমাদের কাছে যে ডাটাবেজ আছে সেই ডাটাবেজ অনুযায়ী আ আমরা মঙ্গলবারে বা আ বুধবারে আবার একটা লিস্ট নগদকে দিয়ে দিব। তো আপনারা এমনিতেই এই আ আমাদের বিভিন্ন গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, বিভিন্ন গ্রুপে যারা আছেন তারা তো দিয়ে রাখছেন। আর যে আপনি, আমরা হয়তো ধারণা করছি আপনি মানে আমরা ধরেন ডিসবার্সমেন্ট দিছি, আপনি পুরোটা পান নাই বা আপনি কিছুই পান নাই। এরকম জিনিসগুলো একটু যোগাযোগ রাইখেন। আর আমাদের ডেটাবেজ অনুযায়ী তো আমরা লিস্ট কন্টিনিউয়াসলি দিয়ে যাই। আ গত মাসে আমরা ৳১.৫ কোটি আ নগদকে লিস্ট পাঠিয়েছিলাম। সো এই সপ্তাহে আমরা নগদ একটা লিস্ট দিব। সো এটা হচ্ছে নগদের আপডেট। আ আই হোপ, আর নগদ নিয়ে আমি পার্সোনালি ওরিড হচ্ছি না। কারণ আমি বিশ্বাস করতে চাই যে আ একটা এমএফএস কোম্পানি, এমএফএস মানে হচ্ছে গিয়ে ধরেন দিস ইজ অ্যাবসোলিউটলি এ সিকিউরড কোম্পানি। ইট শুড বি। মানে ধরেন বিকাশ বা নগদ এটা আসলে এক ধরনের ব্যাংক। ধরেন আমি ব্যাংকার ছিলাম। ব্যাংক মানে তো ব্যাংকই। ব্যাংক নিয়ে আসলে কখনোই আ মানে ধরেন নগদ তো কাউরে লোনও দেয় না। ব্যাংকে নয় লোন দেয়। তার ডিপোজিট সে সিকিউরড রাখবে এবং সেটা থেকে সে মুনাফা করবে। সো এইটা নিয়ে যতটা ওরিড আ হওয়ার কথা, মানে মানে হচ্ছে সবাই, হওয়ার কথা না। ও মানে আমি মনে করি যে ওরিড হওয়ার কিছু নাই। নগদ হোপফুলি একটা স্টেবল হবে। এটার পলিটিক্যাল যেই আ ইনভলভমেন্ট সেটা আই বিলিভ যে এটা আ কোন না কোন সলিউশন এর দিকে যাবে। তো ও সেই দিক থেকে আমি নগদের রিফান্ডটা বলতে পারি যে নগদ রিফান্ড কার্যক্রম চলতে থাকবে। আপনারা অ ওরিড হবেন না। যারা জুলাই ১ এর পরে যারা অর্ডার করছেন। এখন এই নগদ দিয়েই ধরেন আপনি 1 জুলাই ২০২১ এর আগে অর্ডার করছেন। সেই টাকাগুলো আসলে আমরা ইভেলি পেয়ে গেছিলাম। এখন সবারই প্রশ্ন যে আমার টাকাটা কোথায়? মানে ধরেন আপনি তো একটা মোটরসাইকেল অর্ডার করছিলেন এবং সেই টাকাটা কেন আমি মোটরসাইকেলটা দিতে পারিনি? অ্যান্ড সেই প্রশ্নের উত্তর আসলে ২০২১ এর যখন আ বিজনেস ফ্লো তে ঝামেলা হয় তখন আমি অনেক লম্বা, লম্বা আ মানে এক্সপ্লানেশন দিয়েছি। এটা শর্ট এক্সপ্লানেশন এরকম যে আমার আ ধরেন বিষয়টা এরকম হইছে যে আমি বিজনেসটাকে যেভাবে আ প্ল্যান করছিলাম যে ধরেন বিজনেসে যেই ফ্লোটা আসবে সেটা, আজকে যদি একটা কাপড়ের দোকান বলি বা মুদি দোকানই বলি না কেন, সেই দোকানে ধরেন আপনি ৳১০০ দিলেন। ৳১০০ দিয়ে সে ৳১০০ রাখলো। তো সেই ৳১০০ আপনি ২ টা, একটা শ্যাম্পু কিনলেন, কিছু সাবান কিনলেন বা ধরেন চাল কিনলেন। আপনি এই বিজনেস কখনো ট্রাস্টই হয় না। মানে ধরেন আমি তো আসলে ট্রাস্টি না। আমি এটাকে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ইউস করে ফেলছিলাম। ধরেন পুরো বিজনেসটাকে ডেভেলপমেন্ট করতে যেয়ে ক্যাপিটালটাকে লস করে ফেলছিলাম। তো আমার এই ক্যাপিটাল লস করার পরে আমি তখন বলতেছিলাম যে এই লসটা রোলিং এর মধ্যে থাকলে আমি ওভার দ্যা টাইম বিজনেস করে প্রফিট করে আবার রিটার্ন করব। তো যাই হোক, যারা আ বিজনেস স্পেশালিস্ট বা বাংলাদেশের যারা এক্সপার্ট বা মিডিয়া সবাই তখন ওইটাকে একসেপ্ট করে নাই বা অনেকেই একসেপ্ট করে নাই। অ্যান্ড আমিও আসলে সেইটার পক্ষে আর এখন কথা বলতে পারি না। কারণ এন্ড অফ দ্যা ডে আ যেহেতু মানে আমি সিভিয়ারলি পানিশড হইছি অ্যান্ড মানে স্টিল মানে উই আর সাফারিং সেটার কারণে। আমি বের হয়েই সবার কাছে মানে সরি বলছি যে যেহেতু বিজনেসেই ক্যাপিটাল ইউজটা আমার পারফেক্ট হয় নাই। বাট এই ক্যাপিটালটার আত্মসাৎ যে শব্দটা, এই শব্দটা আমাকে বারবার বলতে হয়। আমি নিজের জন্য এই টাকা মানে কোন টাকা ইউজ করি নাই। আমি যেটা করছি সেটা হচ্ছে যে এই বিজনেসটা করতে যেয়ে প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট করছি। প্রচুর ধরেন ডিসকাউন্টে অন্যদেরকে প্রোডাক্ট দিছি। তো ডিসকাউন্টে প্রোডাক্ট দিতে যেয়ে একটা তো লস হইছে। ধরেন আপনি এখন বলতে পারেন যে আ আরেকটু ইজিলি এক্সপ্লেইন করতে যেয়ে ধরেন আমি এক জায়গা থেকে মোটরসাইকেল কিনতাম। তো মোটরসাইকেল আ বেসিক্যালি ৳৫,০০,০০০ টা ধরেন ৳৩,০০,০০০ ৳৩,৫০,০০০ দিতে যেয়ে
যে আমার সেলার সে আমাকে ৩,০০,০০০ টাকায় ১ম এ দিয়ে দিছে। কিন্তু ১,৫,০০,০০০ টাকা তো পাইতো। দেন পরের টাকাগুলো যখন পাইছি তখন এই ১,৫,০০,০০০ টাকা দিয়ে দিছিলাম। দিয়ে আমি ভাবতাম যে এই মোটরসাইকেল একসময় যেয়ে আমি যখন ৪,৫,০০,০০০ টাকায় বিক্রি করব, শেষে যেয়েও কিন্তু আমি ডিসকাউন্ট কমায় দিছি বা এখন যেরকম প্রফিট করতেছি। তো প্রফিট করতে, করতে ওই দেনাটা আমি অ্যাডজাস্ট করতে পারবো। এটা নিয়ে দরকার হলে আমি আরেকদিন লাইভ করব। আজকে আমি এসক্রো নিয়ে বলি। তো এই এসক্রোর টাকার আগে যারা অর্ডার করছিলেন তাদের টাকাগুলো আমাদেরকে আসলে বিজনেস করে দিতে হবে। এবং এই নগদ দিয়ে করেন বা বিকাশ দিয়ে করেন বা এসএসএল কমার্স এ করে থাকেন, ওই টাকাটা আসলে আমরা বিজনেস করে, করে দিচ্ছি এবং বিজনেস করে দিব এবং এটার একটা সিগনিফিক্যান্ট পোরশন আমরা দিতে পারবো আমাদের এই বিজনেসটা টিকে থাকলে ফান্ড রেইজ করে। এবং আমরা আ আমি ১ মিনিটের জন্য আমার কখনো মনে হয়নি যে এই বিজনেস টিকবে না বা এই বিজনেসে ফান্ড রেইজ করতে পারবো না বা এই আ প্রফিটেবিলিটি থেকে অ্যাডজাস্ট করতে পারবো না। বিগত ৬ মাসে যেই বিজনেস করছি সেই বিজনেসের টাকাগুলো থেকে আমরা রিফান্ড বিভিন্ন প্রক্রিয়ায় করছি এবং সেইটার একটা আ অফিসিয়াল আ প্রসেস ছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের থ্রুতে। সেইটার থ্রুতেই শুধু ৳৪৭,০০,০০০ টাকা দিছি। অ্যান্ড বাহিরে আসলে বিভিন্ন প্যারামিটার ফলো করে বা বিভিন্ন প্যারামিটার আ চেক করে আমাকে দেওয়া লাগছে বিজনেস করতে পারার কারণে। বাট আপনারা জানেন যে আ কোরবানির ঈদের ঠিক আগে থেকে অ আ গত সপ্তাহ পর্যন্ত আসলে বিজনেসটা আমাদের একটু ডাউন ট্রেন্ড এ ছিলাম আমরা। কোরবানির ঈদে আমরা অ্যাজ ইউজুয়ালি ডাউন ট্রেন্ড এ থাকি। অ্যান্ড দেন আসলে জুলাই মাসে যেই বাংলাদেশের ঘটনা, সেই ঘটনার কারণে আমরা যেই স্কেলে রিফান্ড অ দিচ্ছিলাম সেটা হয়তো একটু স্লো যাচ্ছে। আর সমস্যাটা হইলো যে আপনারা অনেকে মনে করেন যে আমাদেরকে হয়তো আমার কাছে রিচ করতে পারলে বা আমাদেরকে প্রেশার দিতে পারলে বা আমাকে ধরতে পারলে আ আপনি আলাদা করে টাকা পাবেন। দিস ইস অ্যাবসোলিউটলি রং। আমি একটা সার্টেন প্যারামিটার এর বাইরে কোনোভাবেই মানে রিফান্ড করি না। মানে প্যারামিটার গুলা আমাদের কাছে প্রচুর অ্যাপ্লিকেশন ফরমালি আছে। আমরা সেই ফাইলগুলোই এখনো শেষ করতে পারিনি। সেটা হচ্ছে গিয়ে আমরা সিকনেস টাকে প্রায়োরিটি দেই। অ্যান্ড বেশি করে নিজে যে সিক থাকে তারটা প্রায়োরিটি দেই। অ্যান্ড দেন আ ও ও ইকোনমিক ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা দেখার চেষ্টা করি। সেগুলো দেখে, দেখে আসলে টুকটাক করে দিচ্ছি অ্যান্ড দেন সিরিয়ালটা তো মেইনটেইন করাই হয়। অ্যান্ড ওইটার কিন ওই জায়গাটা কিন্তু অনেক বড় অ্যামাউন্ট না। এখন আমাকে যদি আপনারা কোনোভাবে এই কোনো কিছু করে যদি মনে করেন আমার কাছে রিচ করতে পারে আমাকে তুলে নিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলেন, তাহলেও আসলে আমার কাছ থেকে কিছু বেরোবে না। আমাদেরকে সুযোগ দিতে হবে, আমাকে সুযোগ দিতে হবে। আমরা বিজনেস গুলোকে গুছাচ্ছি। তো এসক্রোর আগের টাকাগুলা এজন্য একটু লেট হচ্ছে। বাট আমি যেই ২ বছরের টাইম নিছি, এই ২ বছরের মধ্যে আশা করি শেষ ব্যক্তিটারও আফসোস থাকবে না যে সে টাকা পায় নাই। অ্যান্ড দেন থাকে যে আপনার বিকাশের টাকা ছিল। বিকাশে আমার হিসাবে আমি এখন পর্যন্ত ও কোন একজন অবজেকশন দিছে সে প্রোডাক্ট পায় নাই বলতেছে এবং বিকাশের রিফান্ড পায় নাই। আমার হিসাবে থাকার কথা না। কেউ যদি এরপরেও থাকেন তাহলেও আমাদের পেজে একটু যোগাযোগ করেন যে বিকাশে ৪ তারিখের বা ১ তারিখের পরে অর্ডার করা, নট পেমেন্ট। ১ তারিখের পরে অর্ডার করছেন। তারপরে আপনি বিকাশে পেমেন্ট করছিলেন, পান নাই। বিকাশটা কেন দিতে পারছি? বিকাশের অ্যামাউন্ট কম ছিল। আমাদের বিকাশে ছিলই টোটাল ৳৫,০০,০০,০০০। আ এগুলোর আমরা নিজেরা যেগুলা ডেলিভারি করছিলাম, সেই টাকাও বিকাশ তখনো দেয়নি। সো ওই টাকা এখনো রয়ে গেছে কিছু। অ্যান্ড যাদেরটা ছিল আমরা দিয়ে দিছি। এই হলো বিকাশের আপডেট। এসএসএল কমার্সে একটু চ্যালেঞ্জ হচ্ছে। এসএসএল কমার্সেও আমাদের ৳৫,০০,০০,০০০ র মতো ছিল। এসএসএল কমার্স থেকে আমরা ডেলিভারির কোনো টাকাই রিফান্ড মানে তখন নেই। ধরেন আমরা তো ডেলিভারি করতেছিলাম তখন সবাই জানেন যে প্রোডাক্ট ডেলিভারি করতেছিলাম। বিভিন্ন ক্যাম্পেইন এর প্রোডাক্ট ডেলিভারি করতেছিলাম। এখন এসএসএল কমার্স যেটা অ ইস্যু দাঁড় করাচ্ছে যে এসএসএল কমার্স ওই সময় ভেরিফাই না করে ডেলিভারি ভেরিফাই করে এখন ভেরিফাই করার অ পরিকল্পনা হাতে নিছে যে এখন তারা ভেরিফাই করবে। এখন ৪ বছর আগে তাদেরকে আমরা যখন ডেলিভারি ডাটা রিপোর্ট দিছি, তখন তারা টাকা না দিয়ে এখন ভেরিফাই করবে। আমরা আ এই এসএসএল কমার্স এর বিষয়টা যেহেতু ও ও কনফ্লিক্টিং সিচুয়েশন হয়ে গেছে। যাদেরটা আমরা পেয়েছি তাদেরগুলা দিয়ে দিছি। যাদেরকে আমরা বলতেছি যে আমাদের রিপোর্ট অনুযায়ী কিছু ডাটা ডেলিভার ডেলিভার্ড আর কিছু ছিল আমাদের এখানে যারা সেলাররা বলছে ডেলিভার্ড, আ কাস্টমাররা বলে যে পায় নাই। ওগুলো আমরা এই গত মাসে আ এসএসএল কে বলছি যে যারা কাস্টমার যেহেতু ক্লেম করছে এসে ওই
বড়ই আমরা একটু ভেরিফাই করে ওগুলোও ছেড়ে দিছি। গত মাসে। এখন এসএসএল এর যেই আ প্যাটার্ন এ আসছে, তো সেই প্যাটার্নটা আমাদের একটু মানে মিনিস্ট্রির একটা মিটিং এবং এসএসএল এর কে সাথে নিয়ে আ দরকার যে তারা কি বলতে চায় এবং আমরা কি বলতে চাই। কারণ তারা আমাদেরকে বলতেছে আমরা কোন প্রোডাক্ট ডেলিভারি করিনি ৪ মাস। ৪ মাস যদি প্রোডাক্ট ডেলিভারি না মানে তারা ওইটা বলতেছে না। তারা বলতেছে যে কাস্টমার অ্যাকনলেজমেন্ট তো পাচ্ছি না। তো আমি বলছি কাস্টমার তো কেউই অ্যাকনলেজ করবে না। কারণ অ্যাকনলেজ না করে যদি টাকা পাওয়া যায় সে তো কেউই করবে না। অ্যান্ড সেই জায়গাটায় আ একটা হালকা ইস্যু আছে। যদি তারপরেও কেউ এসএসএল এর রিফান্ড না পেয়ে থাকেন পেজে যোগাযোগ করেন। আ আমরা হয়তো আজকে আমার লাইভের পরে পেজে একটু বেশি মেসেজ আসবে। তো পেজে মেসেজ আসলে আমি একটু সময় লাগলেও রিপ্লাই। এটা এসএসএল আরেকটা গেটওয়ে আছে সাউথ ইস্ট ব্যাংক গেটওয়ে। এই সাউথ ইস্ট ব্যাংক গেটওয়ের আ এরা মানে অ্যাবসোলিউটলি নন কোঅপারেটিভ আমাদের কাছে মনে হইছে। এরা না টাকা দিচ্ছে কারো, না আমাদের কাছে সাথে কথা বলতেছে। আমরা এটা মিনিস্ট্রিকে জানাইছি। এর ফাইনাল একটা ডিসিশন হয়তো গত সপ্তাহে মিটিং হওয়ার কথা হয়নি। এটা হলে মিটিং হলে এটার একটা সিদ্ধান্ত সাউথ ইস্ট ব্যাংকের গেটওয়ে থেকে আমরা পাবো। এটা হচ্ছে এসক্রোর অ বিভিন্ন গেটওয়ে টাকা থাকার অবস্থা। আর এই টাকাগুলার জন্য আমি একটা পয়েন্ট বলতে পারি যে কোনোভাবেই আপনার যদি জুলাইয়ের ১ তারিখের পরের অর্ডার হয় আপনার টেনশনের কোনো কারণ নেই। আপনি যেকোনো না কোনোভাবে মানে একদিন টাকা পাবেনই। এখন সাময়িকভাবে কোনো ইস্যু হইলো আমরা তো টাকা দিছি। আমি প্রায় আ নগদ বিকাশ সব সহ ও কত টাকা দিলাম? আমি এক্সাক্টটা দেখতে হবে। ও ধরেন বিকাশে ৪,০০,০০,০০০, ৩,০০,০০,০০০, ৭,০০,০০,০০০ অ্যান্ড ধরেন ১৮ মানে ৳২৫,০০,০০,০০০ র মতো অলরেডি বা এর বেশি আমরা অলরেডি দিয়ে দিছি। তো ও মানে আপনাদের টাকা আপনারা পেয়ে গেছেন। এটা তো আর আসলে কামাই করে দেই নাই। আর কামাই করে দিছি মানে আমরা এই ৬ মাসে ইনকাম করে দিছি হচ্ছে গিয়ে প্রায় ৳১,৮০,০০,০০০ র মতো খুব সম্ভবত এক্সাক্টলি যদি বলি। অ্যান্ড আমরা বিশ্বাস করি যে এই ফ্লোটা সামনের দিনগুলোতে আরো বাড়বে। তো ও অ্যা আপনারা জানেন যে আমি কিন্তু না মানে ধরেন ও আমার কাছে যদি টাকা থাকতো, ঠিক আছে? তাহলে ওই মানে ধরেন আমি একটা পয়েন্ট বুঝিই না। মানে আমি আসলে টাকা দিয়ে করবোই কি যদি আমার জীবনটা এই দেশে অনিশ্চিত থাকে। আমি নিজে ঠিকমতো অ মুভ করতে পারি না। করি না। স্বাভাবিক জানেন যে মুভ করি না। কারণ হচ্ছে গিয়ে আ লজ্জা পাই। আমি পাবলিক প্লেসে যেতে লজ্জা পাই। নিতান্ত এই বিজনেস মিটিং গুলা করতে আমি বের হই। আ বিজনেস মিটিং লাগে। আমি বের হই না এই না যে আমি ভয় পাচ্ছি বা কিছু। মানে আমি লজ্জা পাই যে আমি একজন ঋণগ্রস্ত মানুষ। এখন পর্যন্ত ঋণী আছি। সো একটা মানুষের টাকা দিয়ে হবেই কি যদি মানে সেই মানুষের জীবন ওপেন না থাকে। সো আপনাদের মধ্যে এই ধরনের ধারণা করার কোনো কারণ নাই যে আমি টাকা নিয়ে বসে আছি বা আমার ক্যাপাসিটি। কারণ ওই সময় যারা আ এই প্রোডাক্ট পেয়েছে তারা অন্তত জানে যে কি পরিমাণ প্রোডাক্ট। আমরা আ আমাদের হিসাব অনুযায়ী প্রায় ৮০,০০,০০০ প্রোডাক্ট মনে হয় আমরা ৮০,০০,০০০ ইনভয়েস আমরা ডেলিভারি করছিলাম। আমাদের লাস্ট ডেটা অনুযায়ী। অ্যান্ড আপনি জানেন যে আমি বিভিন্ন রিমান্ডে গেছি। আ এই যে এখন যে আন্দোলনের রিমান্ড বলেন সেই রিমান্ড তো আমিও ফেস করছি। অ্যান্ড সেটার ভয়াবহতা নিয়ে আমি কখনো কোয়েশ্চেন করি না। কারণ যেহেতু আমার বিষয়টা একটু ডিফারেন্ট। যে আমি মনে করি যে একজন মানুষ ফাইন্যান্সিয়াল যে স্ট্রাগল করতেছে তার ভয়াবহতা হয়তো আমার চেয়েও বেশি। কারণ সে হয়তো একটা শখ করে বাইক অর্ডার করছিল। সে আ আমাকে আ বন্ধ করে দেওয়ার কারণে সে বাইকটা পায় নাই। তো তারও তো একটা ও কষ্টের জীবন গেছে। সো সেই ভয়াবহতাটা না বলি। কিন্তু আ এটুক বলব যে যেহেতু আমার কাছে আসলে কোনো টাকা নাই। মানে মানে আসলে কোনো টাকা নেই বলতে ব্যক্তিগত কোনো টাকা নেই। যা কিছু করি ইভ্যালির বিজনেস করেই করি। সো কোনোভাবেই আপনারা আমাকে আলাদাভাবে আমার কাছে রিচ করে টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা হবে কি যে দিন শেষে যদি আপনারা সবাই মিলে মনে করেন আমি আবারও একদম আজকের দিনে একটা ওপেন কথা বলি। পুরা বাংলাদেশের আমার সব গ্রাহক বা মেজরিটি গ্রাহক যদি মনে করে যে ইভ্যালির দরকার নেই। রাসেল সাহেব পানিশমেন্ট এর মধ্যে রাখা হোক। মা মানে এবং এই আমার টাকার দরকার নেই। রাসেল সাহেব পানিশড হইলেই আমি তো ২৭ মাস পানিশমেন্ট এ ছিলাম। আরো পানিশমেন্ট যদি আপনারা মনে করেন যে পানিশমেন্ট এই সারা জীবন সে মারা যাক।
তাহলে আমি সেটা ফেস করতে আমার আসলে মানে আমি আ কি বলবো? মানে সেটাকে এভয়েড করে আমি লাইফ লিড করতে চাই না। মানে ধরেন আ আমি কোথাও লুকায় থাকলাম, পালায় গেলাম, বিজনেস করলাম না। আজকে যদি আমি বিজনেস করতে না পারি, আমার লাইফের কোনো দরকার নেই। আমি শুধু এটুকু বলি। আমি বিজনেস করতে চাই। সো যেহেতু বিজনেস করতে চাই, আমাকে বিজনেস করতে দেন। আ সোশ্যাল মিডিয়া হোক বা কোনোভাবে হোক, আপনারা এক্সট্রা কোনো ও প্রেশার বা এক্সট্রা কোনো কথা বলে কোনো আ বেনিফিট আসলে ইভ্যালু বা আমার জন্য হবে না। আর ইনভেস্টিগেশন করে যদি কেউ কোথাও পান যে আমার অমুক জায়গায় টাকা আছে, অমুক জায়গায় আছে, অমুক জায়গায় আছে। নানান কিছু আমাকেই বইলেন, আমি একটু খোঁজ নিয়ে দেখি। আমি টাকার খোঁজ পাইলে এই মানসিক প্রেশার আমি কেন নিবো? তো আমাদের ওই আ এই রিমান্ড চলাকালীন সময়ে আমি আমাদের এই ৳৬,৫০০,০০,০০,০০০ ৳৬,৫০০,০০,০০,০০০ কিছু হিসাব আমরা দিতে পারিনি। সেটা খুব শুধু ৳১৭,০০,০০,০০০ হিসাব আমি দিতে পারিনি। তো ৳১৭,০০,০০,০০০ ব্যবসাটা আমি খোলাখুলি বলছি যে, ৳১৭,০০,০০,০০০ আসলে আ হয়তো আমার অ্যাকাউন্টস ক্যাশ কোনো লেনদেন করছে যেটা ট্র্যাক ছিল না বা কিছু ছিল না। আমি একদম টু দ্যা পয়েন্টেই বললাম যে, ৳১৭,০০,০০,০০০ হিসাব শুধু আমাদের কাছে নাই। এবং প্রোডাক্টের যে প্রোডাক্ট দিছি সেই প্রোডাক্টের ভ্যালু প্রায় ৳৭,৫০০ থেকে ৳৮,০০০,০০,০০,০০০। তো এই প্রোডাক্ট গুলো কিন্তু ইভালি বাংলাদেশের গ্রাহকদের দিছে। সো আমি ওইটার প্রত্যেকটা ডেটা মানে কখনো আবার চাইলে আমি আবার এভিডেন্স দিতে পারবো যে আমরা দেখাই দিতে পারি যে আমরা এই টাকা পয়সা দিয়ে প্রোডাক্ট ডেলিভারি করছি। অন্য কিছুই করি নাই। কিন্তু আপনি প্রোডাক্টটা শেষ পর্যন্ত পান নাই। এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বাট এটা আমি এখন বিজনেস করে রিকভার করে দিব। অ্যান্ড এটাকে আমি অ্যাক্সিডেন্ট বলি সবসময় যে এটা একটা আনওয়ান্টেড অ্যাক্সিডেন্ট ছিল। আমি আসলে প্ল্যান করে বা ক্রাইম করার উদ্দেশ্যে বা আপনাকে ঠকানোর উদ্দেশ্যে আমি আসলে এই কাজটা করি নাই। অ্যা আমি একটা বড় প্ল্যাটফর্ম বানাইতে যেয়ে আ একটা বিগ ড্রিম নিয়ে কাজ করতে যেয়ে প্রজেক্টটা ফেল করছিলাম। অ্যান্ড টাইমলি ইনভেস্টমেন্ট রেজ করতে পারিনি। আপনারা জানেন যে ওই সময় যমুনার থেকেও সাথে আমার এগ্রিমেন্টটা হয়েছিল। পরে যাই মানে এন্টায়ার আ নেশন আপনি যদি আ বুঝাইতে ব্যর্থ হন। আমার ধারণা আমি ওই সময় বুঝাইতে ব্যর্থ হইছি। আপনি যদি বুঝাইতে ব্যর্থ হন আপনার গ্রাহকদের বা আপনি পুরা জাতিকে যে আপনি কি করতেছেন তখন আসলে ডিজাস্টার মাস্ট। তো আমাদের তখন বুঝাইতে হয়তো আমি ব্যর্থ হইছি। বাট আমি এখনো বুঝায় যাওয়ার চেষ্টা করতেছি যে এই বিজনেস এই আ ডিজিটাল বিজনেস, এই ই-কমার্স এইটা আসলে বাংলাদেশের এসেনশিয়াল একটা পার্ট। আপনারা এইটার আ আল্টিমেটলি এইটার রিকোয়ারমেন্ট থাকবেই। আমাদের যে এই অফলাইন আ ট্রেড, সেই ট্রেড আসলে অনেক এক্সপেনসিভ অ্যান্ড এই অনলাইন ট্রেডটা আ ডমিনেট করবে। গতকালকে আমি অবশ্য ও ও এই আমাদের বর্তমান আ মাননীয় উপদেষ্টা উনার আ লাইভ গুলা গতকালকে আমি দেখলাম ডয়েচে ভেলের ইন্টারভিউটা। সোশ্যাল বিজনেস বা বিভিন্ন কিছু। আমি শুধু এটুকু বলতে পারি যে আমি নিজেই ভ্যালিকে আল্টিমেটলি আ 100% ওন করব না। এই ভ্যালি এখন আমি ওন করতেছি। বাট লায়াবিলিটি যদি অ্যাডজাস্ট করতে পারি অ্যান্ড যদি ধীরে, ধীরে কমে ইকুইটি আমি এটাকে ইকুইটি ডাইলিউট করে হলেও এটার টোটাল আপনাদের যে দেনা পাওনা এটা শোধ করাটাই আমাদের মূল গোল। এই হচ্ছে গিয়ে রিফান্ড এবং রিটার্ন এর প্রাইমারি আপডেট। সো আ সানি একটা কমেন্টস করছে। আপনারা চেনেন হয়তো যে ইনশাআল্লাহ ইনভেস্টমেন্টের সুযোগ আছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি যে ইন্ডিভিজুয়াল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আসলে ন্যাশনাল স্টেবিলিটির আ অনেকটা লিঙ্ক। ধরেন গ্লোবাল কোনো ইনভেস্টরের থেকে কথা বলতে গেলে এর আগেও আমরা যখন কথা বলতাম, আমি আ বেশ কিছু চ্যালেঞ্জ ফেস করতাম। এর মেজর চ্যালেঞ্জ সবাই যে অবজার্ভ হ্যাঁ, আমাদের দেশে অনেকে ইনভেস্টমেন্ট পাইছে। আপনারা জানেন যে আমাদের শপআপ অনেক বড় ইনভেস্টমেন্ট রেজ করে নিয়ে আসছে। আমাদের অন্যান্য স্টার্টআপরাও ফরেন ইনভেস্টমেন্ট রেজ করে আনছে। বাট ইভ্যালির ইনভেস্টমেন্টের এবং ইভ্যালির যেই কম্পিটিটর এবং ইভ্যালির যে স্কেল, সেই স্কেলটা আসলে আ হয়তো আমি মিস করে গেছি, বুঝাইতে পারি নাই। তো তারা ওই স্কেলে ইনভেস্টমেন্টে আসার আগে একটা জিনিসই খালি চিন্তা করে যে আ বাংলাদেশের ওভারঅল ইকোনমিক স্টেবিলিটি এবং বাংলাদেশের আ ফরেন ইনভেস্টমেন্ট পলিসি বা বাংলাদেশের ও ও ও ইনভেস্টমেন্ট কালচার এই সব মিলিয়ে আরকি ইনভেস্টরদের একটা আ উ শেকিনেস ছিল যে
তারা কিভাবে রিটার্ন নিবে এবং এখানে আসলে আ বাংলাদেশে ফাইনালি স্টেবিলিটি থাকবে কিনা। তো আমি বিশ্বাস করি যে এখন আ যেই সিচুয়েশন এবং সামনের দিনে যেই সিচুয়েশন হবে আমাদের ইনভেস্টমেন্ট পাওয়ার চান্স আশা করি বাড়বে। তো ফরেন ইনভেস্টমেন্ট এর ব্যাপারটা বললাম। আর লোকালি আমি আসলে ইভ্যালি কেন আ সাকসেসফুল হবে এটা নিয়ে আমি দরকার হলে আরেকদিন আ কথা বলব। আজকে আ এটুকু আমার ধারণা। আমাদের রিসেন্ট যে কোয়েশ্চেন গুলো আসতেছিল, সেই কোয়েশ্চেন এর একটা অ্যান্সার ইনশাআল্লাহ দিতে পারছি। আমরা নগদ নিয়ে আবারও বলি, নগদের টাকাগুলো যেহেতু ওই অনেকে একটু ওরিড নগদের বিষয়। নগদের আগামীকালকে আমরা একটা আ রিপোর্ট পাবো। ওই রিপোর্টের পরে আমরা এই সপ্তাহে আবার একটা লিস্ট দিব। ঠিক আছে? সো আর আই হোপ মানে এত বড় অর্গানাইজেশন আপনারা যেটা ভাবতেছেন বন্ধ হয়ে যাবে বা কিছু এই ধরনের কিছু ইনশাআল্লাহ হবে না। তো ওকে। জি, আসসালামু আলাইকুম সবাই। ভালো থাকবেন। দোয়া করবেন যাতে আ আল্লাহ সুস্থ রাখে। সুস্থ থাকলে সুস্থভাবে আপনারাও সুস্থ থাকেন এবং আমরা বিজনেস কন্টিনিউ করতে পারি। অ্যান্ড যদি সবাই আপনারা পাশে থাকেন, সাপোর্ট করেন, অবশ্যই মানে আপনাদের ছাড়া আমি কোনোভাবেই পারব না। আপনারা পাশে থাকলে অবশ্যই আপনাদেরকে নিয়ে আপনাদের সাথে নিয়ে এই ভ্যালি মানে গ্লোবালি একটা বড় একটা কোম্পানি হবে ইনশাআল্লাহ। জি, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।